সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এর প্রথম অংশ আমরা পড়ব আজকে। সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা এই অধ্যায়টি পারো, মোটামুটি তোমাদের শেষ হয়ে গেছে নবম শ্রেণীতে যারা পড়ছো, তারা যদি এটা পারো তাহলে তোমরা এটা নাও দেখতে পারো, স্কিপ করতে পারো, সমস্যা নেই। আমি একটি কোর্সের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আসলে এই অধ্যায়টি দিয়ে শুরু করছি। তো এখানে আমরা প্রথমে পড়ব সেট। সেট কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কোনো একটি বস্তুর বা কোনো একটি বিশেষ কোনো জিনিসের সুনির্ধারিত সংগ্রহ বা তালিকা, সেটাকে আমরা বলবো সেট। যেমন আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা জোড় সংখ্যাকে চুজ করতে পারি। তাহলে কত হবে? 2, 4, 6, 8, 10। তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এর মধ্যে জোড় সংখ্যাগুলো হচ্ছে এতগুলো। তো এই সংখ্যাগুলো নিয়ে আমরা যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই, তাহলে এই সংখ্যাগুলো নিয়ে আমরা একটা সেট পেলাম। যে এই সেটটাকে কি বলছি আমরা? 1 থেকে শুরু করে 10-এর মধ্যে বা 10 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যার সেট। আবার 1 থেকে শুরু করে 10-এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলোকে নিয়ে একটা সেট হতে পারে। যেমন সেক্ষেত্রে 1, 3, 5, 7, 9 এই পর্যন্ত। তাহলে এটা একটা সেট। তার মানে আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর উপর একটি বিশেষ শর্ত আরোপ করেছি। সেই শর্ত অনুসারে অর্থাৎ জোড় সংখ্যাগুলো নিয়েছি, তখন জোড় সংখ্যার সেট হয়েছে। যখন বিজোড় সংখ্যা নিয়েছি তখন বিজোড় সংখ্যাগুলোর সেট হয়েছে। এভাবে আমরা বলতে পারি। আরও অনেক ধরনের সেটই আমরা বাস্তবে বলে থাকি, যেমন হচ্ছে গ্লাস সেট, ডিনার সেট, টি সেট। আবার তোমরা স্কুলে খেলাধুলা যখন করো বা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যখন হয়, তখন তোমাদের স্কুলে কি করে ক্রীড়া শিক্ষক? প্রথমে তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় নিয়ে তারপরে সেখান থেকে এ গ্রুপ, বি গ্রুপ, এগুলো উচ্চতার ভিত্তিতে বাছাই করে নেয়। ফলে এখানে আমরা কিন্তু একটা সেটের একটা ধারণা এখানে অ্যাপ্লাই করছি বা সেট করে নিচ্ছি। তাহলে এগুলোই আসলে বাস্তবে সেট। তো সেট আমরা ম্যাথমেটিক্সে পড়ব। তো সেট সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আগে আমরা প্রথমে ক্লিয়ার একটা ধারণা নিব সম্পর্কে, তারপরে আমরা সেটের আরও বিভিন্ন অ্যাপ্লিকেশানগুলো সম্পর্কে পড়ব। তো আমরা সেট কিভাবে প্রকাশ করি? সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন আমরা দিয়ে দেব, তাহলে সেইটাকে একটা আমরা সেট বলবো। ধরে নিলাম এ একটা সেট যার উপাদানগুলো হচ্ছে এ, বি, সি। তো উপাদানগুলোকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তখনই সেটা একটি সেটে পরিণত হলো, অর্থাৎ এ সেট। এখন আমরা পড়ব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটটা কি? যখন আমরা সেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব বা যখন আমরা সেট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যাগুলো সমাধান করব, তখন কতকগুলো সেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যখন অনেকগুলো সেট আবার একটা সেট থেকে তৈরি হয় বা সব সেটগুলোরই এলিমেন্ট আর একটা সেটের মধ্যে থাকে, একটা সেটের থেকেই সব সেটগুলো তৈরি হয়, অন্তর্ভুক্ত থাকে সেই সেটগুলো, তাহলে ওই সেটটাকে বলবো আমরা প্যারেন্ট সেট বা সার্বিক সেট। যেমন আমরা এই প্যারেন্ট সেট বা সার্বিক সেটকে আমরা প্রকাশ করি বড় হাতের ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটাল ইউ দিয়ে। তো সার্বিক সেট ধরে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা দিয়ে আমরা একটা সার্বিক সেট লিখলাম, যেই সেটের অন্তর্ভুক্ত আছে এ একটা সেট 1, 3, 5, এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো, বি একটা সেট আছে 2, 4, 6, আবার সি একটা সেট আছে মনে করি 2 এবং 3। তাহলে এই এ বি সেট, প্রত্যেকটা সেটই কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত, মানে সব উপাদানগুলোই, এদের সব উপাদানগুলোই কিন্তু এখান থেকে নেওয়া। তাহলে এই সেটগুলোর হচ্ছে প্যারেন্ট সেট এটা, বা এই সেটগুলোর সার্বিক সেট হচ্ছে এটা ইউ। আমরা এখন বিশেষ কয়েকটি সেট সম্পর্কে জানব। আমরা বিশেষভাবে এই সেটগুলোকে প্রকাশ করি। যেমন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা স্বাভাবিক সংখ্যা জানো, 1, 2, 3 এভাবে আপ টু যত শূন্যর চাইতে বড় যত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে সবগুলো সেটকে নিয়ে, সব সংখ্যাগুলোর সেটকে নিয়ে বলা হচ্ছে এটা একটি স্বাভাবিক সংখ্যার সেট। সেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে সকল পূর্ণ সংখ্যার সেট, ধরি -3,
-2 -1 0 1 2 3 ইত্যাদি। অর্থাৎ মাইনাস অসীম থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে ধনাত্মক দিকে অসীম চলে গেছে। অর্থাৎ যত মাইনাস প্লাস শূন্য সহ সকল এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে যে সেটগুলো, ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলোকে নিয়ে সেট প্রকাশ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপরে কিউ দিয়ে আমরা প্রকাশ করব সকল মূলদ সংখ্যার সেট। অর্থাৎ যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ দুটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি, 3/5, 7/9 বা হচ্ছে 1/2 ইত্যাদি। যে সংখ্যাগুলোকে দুটা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাগুলোর সেটকে বলা হচ্ছে 0.2, 0.3, 1/2, 3/5 ইত্যাদি। সকল মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ। তারপরে আমরা আর দিয়ে প্রকাশ করি রিয়েল নাম্বারকে। অর্থাৎ যত বাস্তবে যত সংখ্যা আছে, -3, -2, তারপরে 1, 0, 1, 2 ইত্যাদি, এর সাথে যত মূলদ অমূলদ, এক কথায় বাস্তবে আমরা যতগুলো সংখ্যা দেখতে পাই সেই সংখ্যাগুলোকে নিয়ে বাস্তব সংখ্যা গঠিত। তো সেই সংখ্যাগুলোকে আর দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এবার উপসেট কাকে বলে? উপসেট হচ্ছে একটা সেটের সকল উপাদান যদি অন্য একটা সেটের সব উপাদানের মধ্যে থাকে তাহলে সেই সেটকে বলা হবে ওই সেটের উপসেট। উপসেট হচ্ছে একটি সেটের সকল উপাদান যখন অন্য একটি সেটের উপাদান হয় তখন সেই সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4, আবার বি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 ইত্যাদি। তো এর সকল উপাদান কিন্তু সব উপাদানগুলো কিন্তু বি সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি এ ইজ সাবসেট অফ বি। অর্থাৎ এর সকল উপাদান যদি বি এর মধ্যে থাকে তাহলে এ সেটটাই তার ভিতরে থাকলো, এ সেটটা বি সেট থেকেই তৈরি, তাহলে এ সেটকে বলা হচ্ছে বি এর সাবসেট, পড়া হয় এ ইজ সাবসেট অফ বি। এক্ষেত্রে এর সকল উপাদান বি এর সমানও হতে পারে, আবার তার চাইতে কমও হতে পারে। যদি এ সেটের উপাদানগুলো অন্তত একটি উপাদান যদি বি এর চাইতে কম থাকে তাহলে সেটাকে আমরা বলবো আবার প্রকৃত উপসেট। যেমন এখানে প্রকৃত উপসেট আমরা সর্বোচ্চ এর মানটা এখান থেকে নিতে পারি 1 2 3 4 5 6, অর্থাৎ 5 পর্যন্ত। তাহলে তাহলে আমরা এ কে বি এর প্রপার সাবসেট বলবো। অর্থাৎ এর সকল উপাদান বি এর মধ্যে আছে কিন্তু বি এর সমান হবে না, অন্তত একটি উপাদান হলেও কম থাকবে, তাহলে সেই সাবসেটটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। সমান হলেও সেটাও হয় সাবসেট। যেমন এর মানগুলো যদি সমান হয়ে যেত এ 5 6, তাহলেও কিন্তু এ সেটটাকে বি সেটের সাবসেট বলা হতো, সেটা সমানও হতে পারত। অর্থাৎ সমান হলেও সাবসেট হবে, আবার সমান না হলেও সাবসেট হবে, কিন্তু প্রপার সাবসেট হতে হলে অন্তত একটা উপাদান কম থাকবে। সেখানে 6-এর পরিবর্তে 5 কম থাকতে পারে বা 4 নাই, কিন্তু কিছু না কিছু কম থাকতে হবে, সেই সাবসেটটাকে বলবো আমরা প্রপার সাবসেট। এবার হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট কি? যখন কোনো সেটের উপাদান থাকে না, কোনো সেটের উপাদান নেই, সেই ক্ষেত্রে সেই সেটকে বলা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা প্রকাশ করি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যার মধ্যে কোনো উপাদান নেই, অথবা গ্রিক বর্ণ ফাই দিয়ে, এই দুটো দিয়ে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করি। তো ফাঁকা সেটের তো কোনো এলিমেন্টই নেই, তাহলে এই সেটটা রেখেই কি লাভ, বা এর সেটের অবতারণা করা কি দরকার? এই সেট যখন দুটা সেটের আমরা কমন করব বা ইন্টারসেকশন করব, যখন এর মধ্যে কোনো উপাদান পাবো না, তখন আমরা এই ধরনের আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। সেটের অন্তর, অর্থাৎ দুটা সেটের বিয়োগফলটা কি? ধরে নিলাম এ একটা সেট 1 2 3 4, বি একটি সেট যার উপাদান আছে 1 2 এবং এ। তাহলে দুইটা, অর্থাৎ এ সেট থেকে বি সেটকে মাইনাস করলে আমরা লিখতে পারবো এভাবে, এ মাইনাস বি, বা এটাকে এভাবে লেখা হয় এ বাদ বি
সমান সমান 1 2 3 4 মাইনাস 1 2 a। তো দুইটা সেটের মাইনাস বা অন্তরটা কি, যে সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ দেবো সেই সেটের সকল এলিমেন্ট বাদ যাবে এবং এখান থেকে তার উপাদানগুলো যেগুলো যেগুলো মিল আছে সেইগুলোকে বাদ দিয়ে যেই উপাদানগুলো পাওয়া যায়, অর্থাৎ এখানে কি কি বাদ যাচ্ছে 1 2 1 2, তাহলে থাকছে কি 3 4, এটাও বাদ যাবে। অর্থাৎ এই সেটের এলিমেন্টটা টোটালি বাদ যাবে এবং সেখান থেকে যেগুলো এর মধ্যে কিছু মিল থাকবে সেইগুলোকে আমরা বাদ দিয়ে যেই সেটটা পাবো সেটাকেই বলা হচ্ছে এ ও বি এর মাইনাস সেট। এবার আসি কমপ্লিমেন্টারি সেট নিয়ে বা পূরক সেট কি। তো একটি সেট সার্বিক সেটের অধীনে যদি থাকে, যেমন একটা সার্বিক সেট 1 2 3 4 5 6, তো এ একটি সেট যার উপাদান আছে 1 3 5, তো এর কমপ্লিমেন্ট সেটটা কি এইভাবে লেখা হয়, এর পূরক সেট বা এর কমপ্লিমেন্ট সেটকে এ ড্যাশ বা কমপ্লিমেন্ট অফ এ এভাবে লেখা হয়। সেই সেটটা হচ্ছে সার্বিক সেট থেকে বাদ, অর্থাৎ সার্বিক সেটের এলিমেন্ট আমাদের আছে কত 1 2 3 4 5 6 মাইনাস এ সেটের এলিমেন্ট আছে 1 3 5, তাহলে এই এলিমেন্টগুলো এখান থেকে বাদ দিলে কত থাকছে আমাদের 2 4 6, অর্থাৎ এর কমপ্লিমেন্ট বা এর পূরক সেট হলো সেই সেট যা এর এলিমেন্টগুলো যেখানে থাকবে সেই এলিমেন্টগুলো এর কমপ্লিমেন্ট সেটে থাকবে না, অর্থাৎ এই এ সেটের উপাদানগুলো তার সার্বিক সেট থেকে বাদ দিলে যেটা থাকবে সেইটা নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট। কোনো সেটের শক্তি সেট বা পাওয়ার সেটটা কি, ধরে নিলাম একটি সেট এ যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 এবং এ, এর পাওয়ার সেটকে লেখা হয় পি অফ এ দ্বারা। তো পাওয়ার সেটটা কি, এই এ সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলোকে নিয়ে একটি সেট তৈরি হবে, সেই সেটকে বলা হচ্ছে এ এর পাওয়ার সেটটাকে লেখা হয় পি অফ এ দ্বারা। তো এর উপসেটগুলো কি কি হতে পারে, একটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে এ, তারপরে দুইটা করে নিলে 1 এর সাথে একবার 2কে নিব 1 2, তারপরে 1 এ, তারপরে 2 এ, তারপরে তিনটা নিয়ে গঠিত হবে আবার কিছু নাই মানে ফাঁকা সেট। তাহলে এই যে উপসেটগুলো নিয়ে গঠিত একটি সেট, সেই সেটকে বলা হচ্ছে এর পাওয়ার সেট বা শক্তি সেট। এখানে লক্ষণীয় যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কোন সেটের উপসেট কতগুলো হবে বা পাওয়ার সেটের এলিমেন্ট কতগুলো হবে তা নির্ণীত হয় 2n² সূত্র দ্বারা। তো এই n এর মান হবে এই সেটের এলিমেন্ট সংখ্যা, যেমন এই সেটের এ সেটের এলিমেন্ট আছে 3টি, n এর মান 3, তাহলে বসায় দিলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত হচ্ছে 8টি, অর্থাৎ পি অফ এ এর এলিমেন্টটা হবে 8। তো এবার আমরা দেখবো ভেন চিত্রটা। যখন সেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয় বা সেটের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়, তখন অনেক সময় সেটগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তখন সেগুলো বুঝতে সুবিধা হয়। তো এই চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলা হচ্ছে ওই ভেন চিত্র। বিজ্ঞানী গণিতবিদ জন ভেনের নাম অনুসারে সেই চিত্রটাকে বলা হচ্ছে ভেন চিত্র। যেমন একটি আয়তক্ষেত্রকে আমরা প্রকাশ করি ভেন চিত্রে সার্বিক সেট ইউ, ধরে নিলাম তার মধ্যে একটি সেট এ। তো আমরা চাচ্ছি যে এর কমপ্লিমেন্ট অর্থাৎ এর কমপ্লিমেন্ট সেটের আমরা একটা চিহ্নিত চিত্র চাচ্ছি যে কোথায় কোন এলাকাটা হবে এর কমপ্লিমেন্ট সেট। তো এর বৃত্তের মধ্যে এর এলিমেন্টগুলো থাকবে, তো এর এলিমেন্টগুলো বাদ দিলে পরে যে অংশটুকু থাকছে এটাকে বলা হচ্ছে, অর্থাৎ এর এই বৃত্তের অংশটুকু বাদ দিয়ে যে বাকি যে জায়গাগুলো থাকছে সেটাকে বলা হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট। সংযোগ সেটটা কি, যদি দুইটা সেট, একটি হচ্ছে 1 2 3, আর একটি সেট হলো বি এর মান যার উপাদান হলো 2 4 6, তাহলে দুটা সেটের সংযোগ বলতে ইউনিয়ন বোঝাচ্ছে, দুটা সেটের সংযোগ মানে এ ইউনিয়ন বি ইকুয়াল এর মান 1 2 3 এবং বি এর মান হচ্ছে 2 4 6। তো দুইটা সেটের সংযোগ মানে হচ্ছে দুইটা সেটের উপাদানগুলোকে একত্রিত করা। এখানে কমন এবং আনকমন এই দুটার মধ্যে কিছু মিল থাকতে পারে, কমন এবং আনকমনগুলো নিয়ে
যে সেটটা গঠিত, তাহলে 2 দুইটার মধ্যে আছে, একবার লিখব, এবং 3 4 6, তাহলে এই সেটটাকে বলা হচ্ছে এই এ এবং বি এর ইউনিয়ন সেট বা সংযোগ সেট। তো সেটটা কি? তো সেট কি, ধরে নিলাম দুটা সেট হচ্ছে এ ও বি। তো সেট হচ্ছে এদের মধ্যে যে ইন্টারসেকশন সেট, এদের মধ্যে যে কমন থাকবে 2 3, ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে 2 4 6, তাহলে এই দুটো সেটের মধ্যে যে কমন সেটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন সেট, অর্থাৎ এখানে দুটার মধ্যে আমরা পাচ্ছি 2। তো ভেন চিত্রে এটাকে দেখালে কিভাবে আমরা দেখতে পারি, এ এর বৃত্ত এবং বি এর বৃত্ত, ওই এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 এবং বি এর এলিমেন্ট আছে এখানে 2 4 6। তো এই দুটা এ এবং বি এর কমন কতটুকু, সেট করে কতটুকু, এতটুকু, তাহলে এই সেটটাকে বলা হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশন সেট বা সেট। নিঃসেট সেট বা ডিসজয়েন্ট সেট কাকে বলে? তো ধরে নিলাম দুইটা সেট 1 2 3, একটা এ সেটের উপাদান 1 2 3, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 4 5 এবং 6। তো এই দুটা সেটের মধ্যে যখন কমন থাকবে না, অর্থাৎ এদের মধ্যে যখন ছেদ অংশ থাকবে না, তখন সেই সেটটাকে বলা হচ্ছে নিঃসেট সেট, অর্থাৎ এই দুটার উপাদানগুলোর মধ্যে কোনো উপাদান আমাদের কমন আসছে না। তো ভেন চিত্রে দেখলে আমরা কি দেখব, তো দুইটা সেটই স্বতন্ত্র সেট, এই দুটার কোনো উপাদানই কিন্তু একটির অপরটির মধ্যে নেই। তখন এ এবং বি এই দুটা সেটকে বলা হচ্ছে এই দুটা সেট এর যখন আমরা কমন নিব, তখন এখানে আমরা পাচ্ছি কি, ফাঁকা সেট। তো যখন দুইটা সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন করলে তার উপাদান পাবো ফাঁকা সেট, তখন সেই সেটটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট বা নিঃসেট সেট, সেট যায় না। কার্তেশীয় গুণজ সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে ক্রস করলে যে সেটটা পাওয়া যায় নতুন সেট, সেটাকে বলা হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। ধরে নিলাম আমরা এ একটি সেট যার উপাদান 1 2 3 এবং বি একটি সেট যার উপাদান এ বি। তো এই দুইটা সেটের ক্রস সেট কি হবে, এ ক্রস বি ইকুয়াল 1 2 3 ক্রস এ বি। তোমরা এগুলো জেনারেল ম্যাথে করে এসছো। তো ক্রস করলে আমরা পাই 1 এর সাথে একবার এ কে নিব, তারপরে 1 এর সাথে একবার বি কে নিব, 2 এর সাথে এ কে, 2 এর সাথে বি কে, তারপরে 3 এর সাথে এ কে নিব, আবার 3 এর সাথে বি কে। তাহলে এই যে একটি সেট পেলাম, সেই সেটটাকে বলা হচ্ছে এ এবং বি এর কার্তেশীয় গুণজ সেট বা কার্তেশিয়ান প্রোডাক্ট সেট। তো এই ক্ষেত্রে কার্তেশীয় গুণজ সেটের এলিমেন্টগুলো হবে এক একটা ক্রোমোজোর, অর্থাৎ জোড়া জোড়া করে থাকে, যেখানে প্রথম উপাদানকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা এবং দ্বিতীয় উপাদানকে যদি প্রকাশ করি ওয়াই দ্বারা, তাহলে ক্রোমোজোরগুলোকে সাধারণভাবে প্রকাশ করা যায় এক্স কমা ওয়াই দ্বারা। তো কার্তেশীয় গুণজ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে, আমি একটি জিনিস আলোচনা করতে ভুলে গেছি, সেটি হচ্ছে সেটের দুইটা পদ্ধতি আছে প্রকাশ করার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটি হলো গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কোনগুলো, যেমন এ একটা সেট যার উপাদান 1 1 2 3 4 5 6 7 8 9, ধরে নিলাম 9 পর্যন্ত। তো এই সেটকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, অর্থাৎ এ সেটের যতগুলো এলিমেন্ট সবগুলোকে যখন এভাবে লিখে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে এর তালিকা পদ্ধতি। এখন যদি এটাকে আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এরকম লেখা যায়, এগুলো সবগুলোকে আমি সাধারণভাবে এর উপাদানগুলোকে এক্স দিয়ে প্রকাশ করলাম। এক্স কেমন, যেন এক্স সাজ দ্যাট হচ্ছে এর উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি যে 10 অপেক্ষা ছোট সকল স্বাভাবিক সংখ্যা। তো এক্স ইজ ইন এন, এক্স সাজ দ্যাটটা কি, এক্স ইজ ইন এন, এবং এটা এক্স ইজ লেস দেন কত, 10, অর্থাৎ এক্সটা এমন যেন এক্সের সবগুলো উপাদানই স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া এবং সেগুলো 10 অপেক্ষা ছোট। তাহলে এই যে এ সেটকে এটা একই সেট, দুটা এ সেট, তো এটাকে প্রকাশ করা হলো একভাবে, এটাকে প্রকাশ করা হলো একভাবে, এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা হলো গঠন পদ্ধতিতে প্রকাশ। তো আমরা ক্রোমোজোরগুলোকে কিভাবে প্রকাশ করতে পারি গঠন পদ্ধতিতে, তো আমরা লিখতে পারি এই যে এক্স কমা ওয়াই, তো এটা একটা হচ্ছে ক্রোমোজোর সাজ দ্যাট যেন এই প্রথম উপাদানটা কোন সেট থেকে এসছে, এ সেট থেকে, তাহলে
এক্স ইজ ইন এ এবং দ্বিতীয় উপাদানগুলো কোন সেট থেকে আসছে? বি সেট থেকে আসছে। দ্বিতীয় উপাদান, এই যে দ্বিতীয় উপাদান এ বি এগুলো সবই আসছে বি থেকে, তাহলে ওয়াই ইজ ইন বি। তাহলে একটি কার্টেসীয় গুণজ সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি তার গঠন পদ্ধতিতে, যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ ইন এ এবং ওয়াই ইজ ইন বি। আমরা এবার শিখব ডি মর্গানের সূত্র। সেটের ইনি দুটা সূত্র দিয়েছেন, একটা হচ্ছে এ ইউনিয়ন বি এর পূরক সেট হবে এর পূরক সেট এবং ইন্টারসেকশন বি এর পূরক সেট, এই দুটার পূরক সেটের সমান। আরেকটি হলো এ ইন্টারসেকশন বি এর পূরক সেট সমান সমান হবে এ এর পূরক সেট ইউনিয়ন বি এর পূরক সেট। তো আমরা এই দুটার একটা প্রমাণ করব, তাহলেই আর একটা প্রমাণ কিভাবে হয় সেটা হয়ে যায়। তো আমরা এটা প্রমাণ করি 2 নম্বর, আমাদের বইয়ে 1 নম্বর করেই দেওয়া আছে। তো 2 নম্বরটা আমরা প্রমাণ করে দেখি। আমরা কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি সমান এর কমপ্লিমেন্ট ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি। তো এইটা প্রমাণ করতে হবে আমাদেরকে, ডি মর্গানের সূত্র। এটা কিভাবে প্রমাণ করব? এখানে তো কোনো এলিমেন্টও নাই। এটা প্রমাণ করার জন্য আমরা কয়েকটি জিনিস আগে জেনে নিব। যখন এক্স একটা এলিমেন্ট আছে, কোনোটার মধ্যে বিদ্যমান থাকবে, তো আছে বোঝাতে ইউনিয়নটা হবে অথবা এবং ইন্টারসেকশনটা হবে এবং। তারপর এক্স নাই বোঝাতে, অর্থাৎ কার মধ্যে বিদ্যমান নেই, সেই ক্ষেত্রে বোঝাতে আমরা ইউনিয়নটাকে এবং ইন্টারসেকশনটাকে অথবা বলবো। তারপরে যখন মাইনাস চিহ্ন থাকবে, তখন এটাকে আমি যখন চেঞ্জ করব, তখন এবং সহকারে এক্স ইজ নট ইন এটা ব্যবহার করব। অর্থাৎ আমরা এটা তুলে দিলে বাদ চিহ্ন ব্যবহার করব এবং এটার থেকে এটা ব্যবহার করব। তো এইভাবে আমরা এইগুলো সলভ করব। ধরে নিলাম একটি উপাদান এক্স, যেটা এর বামপক্ষে আমরা দেখতে পাচ্ছি একটি সেট এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এই সেটের মধ্যে আছে। তাহলে কার মধ্যে থাকবে না? এ ইন্টারসেকশন বি এর মধ্যে। অর্থাৎ কোনো এলিমেন্ট যদি তার পূরক সেটের মধ্যে থাকে, তাহলে তার সাবেক সেটের মধ্যে সেটা থাকবে না। ইমপ্লাইজ দ্যাট, আমরা এটা ভিন্ন ভিন্ন করে দিই, আলাদা আলাদা করে দিই। এক্স ইজ নট ইন এ অথবা এক্স ইজ নট ইন বি। তাহলে আমরা যখন নাই বুঝাবে এক্সটা, তখন ইন্টারসেকশনটাকে আমরা বলবো অথবা। তো এখন এক্স ইজ ইন যদি পূরক সেটের মধ্যে সে না থাকে বা এ সেটের মধ্যে না থাকে, তাহলে কি হবে? তার পূরক সেটের মধ্যে থাকবে। তাহলে অথবা এক্স ইজ ইন বি ড্যাশ। তাহলে এইটা এক্সটা এ ড্যাশের মধ্যেও আছে, কমপ্লিমেন্ট এর মধ্যে আছে, অথবা এর মধ্যে আছে। তাহলে আমরা এটাকে অথবাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স একটা উপাদান আমরা ধরে নিয়েছিলাম যে সেটা এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সেটের মধ্যে আছে। তো দেখলাম যেটাকে ক্যালকুলেশন করে সেটা এর মধ্যেও পাচ্ছি, তার মানে এক্স এর যে কোনো একটা উপাদান সেটা এর মধ্যেও থাকবে। তার মানে এই উপাদানটা সবগুলাই এর মধ্যে থাকতে পারে, তাহলে এটা এর উপসেট। অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ড্যাশ ইজ সাবসেট অফ এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এটা 1 নাম্বার। আবার আমরা ধরি যে এক্স একটা এলিমেন্ট যেটা এইটার মধ্যে আছে, এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে এক্স ইজ ইন এ ড্যাশ, তাহলে আছে বোঝাতে এটা হয়ে যাবে অথবা এক্স ইজ ইন বি ড্যাশ। এমপ্লাইজ দ্যাট এক্স ইজ নট ইন এ, অর্থাৎ পূরক সেটের মধ্যে থাকলে সেটা এ সেটের মধ্যে থাকবে না, অথবা এক্স ইজ নট ইন বি। তাহলে নাই বোঝাতে
অথবাটা ইন্টারসেকশন হয়ে যায়। এখন এক্স যদি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মধ্যে না থাকে, তাহলে থাকবে কার মধ্যে? তার পূরক সেটের মধ্যে। তাহলে এক্স আমরা একটা এলিমেন্টকে চুজ করছিলাম যেটা এর মধ্যে আছে, সেটা আবার দেখলাম সেটা এর মধ্যেও থাকছে, মানে এর যে কোনো একটা এলিমেন্ট আমরা নিলাম এক্সকে, সেই এক্সকে দেখতে পাচ্ছি যে এর মধ্যেও থাকছে, তাহলে তার সকল উপাদান, আমরা সকল উপাদানের মধ্য থেকে যে কোনো সব উপাদানই কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এইটা এর উপসেট, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি ইজ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা পেলাম 2 নাম্বার। এখন এখানে আমরা দুইটা সেটকে কখন আমরা সমান বলবো? যখন দুইটা সেটের উপাদান দুটা সেটের সব উপাদান সমান, তখন এ সেটটাও বি এর উপসেট হতে পারে, আবার বি সেটও তখন এ এর উপসেট হতে পারে। তার মানে দুইটার উপসেট যদি হয়, তাহলে আমরা বলবো সেই সেট দুটা সমান, এ ইকুয়াল বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা এর উপসেট, আবার এটাও হচ্ছে তার উপসেট। তার মানে 1 ও 2 নম্বর থেকে আমরা পাই আমরা কি পাবো? এ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে এটা আমাদের ডি মর্গানের সূত্রটা প্রমাণিত হলো। এভাবে 1 নম্বরটাও প্রমাণ করা যায়। এভাবে যে কোনো এখানে 3টা 4টা যতই থাক, আমরা এইভাবে এই পদ্ধতিতে আমরা সেগুলো প্রমাণ করতে পারবো। এবার এক মিল বা 1-1 করেসপন্ডেন্সটা কি? দুটা সেটের মধ্যে এক মিল ধরে নিলাম। এ একটি সেট এ বি সি যার উপাদান, এবং বি একটি সেট যার উপাদান 20, 30, 40 ইত্যাদি। তো এ সেট দিয়ে আমরা কতগুলো ব্যক্তি, অর্থাৎ 3 জন ব্যক্তিকে প্রকাশ করছি। তো বি সেট দিয়ে 3 ব্যক্তির বয়স, অর্থাৎ কারো বয়স 20 বছর, 30 বছর এবং 40 বছর। ধরে নিলাম এর বয়স 20 বছর, বি এর বয়স 40 বছর এবং সি এর বয়স 30 বছর। আমরা এটাকে সহজভাবে এভাবে প্রকাশ করতে পারি, বি এর বয়স 30 বছর এবং সি এর বয়স 40 বছর। তাহলে এই যে একটার সাপেক্ষে আরেকটার যে সব উপাদানগুলোকে যখন আমরা মিল করতে পারি, এভাবে একটার সাথে আরেকটা যখন লিঙ্ক করতে পারি, তখন এই মিলটাকে বলা হচ্ছে এক মিল। তো এক মিল, এক থেকে অনেক, 1-1 করেসপন্ডেন্স আছে, তারপরে 1 to many আছে, many to 1, অর্থাৎ কীরকম সেগুলো ধরে নিলাম। এ একটি সেট যার উপাদান এ বি সি, এবং বি একটি সেট যার উপাদান, অর্থাৎ 3 জন ব্যক্তি, কেউ টক খেতে পছন্দ করে, কেউ ঝাল খেতে, এবং কেউ মিষ্টি। তাহলে যখন এও টক খেতে পছন্দ করে, আবার এ ঝাল খেতেও পছন্দ করে, এ মিষ্টি খেতেও পছন্দ করে, আবার সি মিষ্টি খেতে এটা আমরা পরেই আসি। তো যখন দেখা যাচ্ছে যে একটা সেটের একটা উপাদান যখন অনেকগুলো উপাদানের সাথে আরেকটা সেটের উপাদানের সাথে কানেক্টেড, তখন সেই মিলটাকে আমরা বলবো 1 to many রিলেশন, বা 1 to many হচ্ছে করেসপন্ডেন্স, একের সাথে অনেকগুলোর সে মিল। আবার যদি এরকম হয় যে এ ব্যক্তি টক খেতে পছন্দ করে, বিও টক খেতে পছন্দ করে, আবার সি মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে কি হলো এখানে? many to 1, অর্থাৎ 2 জন ব্যক্তি যখন একটাকে পছন্দ করে, তখন দুইটাকে যখন একটার সাথে লিঙ্ক আপ করা যায়, মিল করা যায়, তখন সেই মিলটা হবে many to 1, অর্থাৎ many to 1। এগুলো আমরা যখন এক ফাংশন এবং বিপরীত ফাংশন, এগুলো যখন আমরা পড়ব অন টু ফাংশন, তখন আমরা এগুলো কাজে লাগাবো, এই ধারণাগুলো। এবার আমরা পড়ব সমতুল সেট। সমতুল সেট আর কিছু নয়, দুইটা সেটের উপাদানকে যখন এক মিল করতে পারবো, এবং প্রত্যেকটা উপাদানই যখন কানেক্টেড থাকবে, ধরে নিলাম 1 2 3,
দুটা সেটকে যখন তাদের উপাদানের মধ্যে আমরা এক এক মিল স্থাপন করতে পারবো, তখন এই দুটা সেট অর্থাৎ এ ও বি কে আমরা বলবো যে সমতুল সেট। এবার আমরা জানবো ব্যবধি বা ইন্টারভাল সম্পর্কে। তো ব্যবধি কি জিনিস? ধরে নিলাম এ এবং বি দুটা বাস্তব সংখ্যা, যেখানে এ ইজ লেস দেন বি, তাহলে আমরা এই এ এবং বি কে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা প্রকাশ করতে পারি, একটা সংখ্যা রেখা দাগিয়ে নিই। ধরে নিলাম এটা হচ্ছে এ এর পয়েন্ট এবং এটা হচ্ছে বি এর পয়েন্ট। তো এ থেকে বি এর মধ্যে আমরা কিভাবে একে প্রকাশ করতে পারি? এটা হচ্ছে এ এর চাইতে একটু বড়, বি এর চাইতে একটু ছোট, তাহলে এ এবং বি এর মধ্যে আমরা এটাকে বলবো ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল, এবং তার মানে এটা এ থেকে বড়, বি থেকে ছোট, এ নয় এক্স্যাক্টলি ওই পয়েন্ট যখন নয়, তখন এই ইন্টারভাল বা ব্যবধিটাকে বলা হচ্ছে, এর মধ্যে যেই ডিস্টেন্সটা তাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভাল। কিন্তু যখন এটাকে নিয়ে নেওয়া হবে ভরাট করে এ সহকারে এবং এ এবং বি সহকারে দুটাই নিয়ে নেওয়া হবে, তখন সেটাকে বলা হচ্ছে, এভাবে লেখা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, তো এটাকে বলা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। যেমন আমরা এই ব্যবধিগুলোকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা একটা সংখ্যা রেখায় এগুলো দেখাচ্ছি। 1 2 3 4 5, এদিকে -1 -2 -3 -4, আর একটু বড় করে নিই, -5, এ পর্যন্ত আমরা নিয়ে নিলাম। তো ধরলাম একটি ব্যবধি যার মান বা যার রেঞ্জটা হচ্ছে 5-এর চাইতে বড়। তো 5-এর চাইতে বড় অর্থাৎ পজিটিভ দিকে চলে গেছে ইনফিনিটি পর্যন্ত, তাহলে তাকে অসমতায় আমরা কিভাবে প্রকাশ করি? এক্স ইজ গ্রেটার দেন 5। সেটাকে আমরা ইন্টারভালে কিভাবে প্রকাশ করব? যেখান থেকে শুরু অর্থাৎ লোয়ার লিমিট, সেটা আমাদের সর্বনিম্ন পয়েন্টটা কোনটা? 5। 5-এর চাইতে বড়, 5 না, তখন কি? ওপেন ইন্টারভাল। এবং শেষ হয়েছে কখন? শেষ হয়েছে কোথায়? যে ইনফিনিটি যায়, পজিটিভ ইনফিনিটি। তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আবার যদি এরকম হয় এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, মানে ক্লোজ ইন্টারভাল যদি হয়, তাহলে আমরা প্রকাশ করব এভাবে 5 থেকে, অর্থাৎ 5-এ বদ্ধ ব্যবধি ক্লোজ ইন্টারভাল থেকে গিয়েছে কত দূর? পজিটিভ ইনফিনিটির দিকে, মানে অসীম দিকে চলে গেছে। তো এটা যদি নেগেটিভ দিকে যেত -ইনফিনিটি, তাহলে কোথায় আমরা দেখাতাম? এখান থেকে শুরু করে এদিকে 5 না, -5 না, 5-এর সাইজে ছোট যতগুলো আছে। তাহলে এটা আমরা ব্যবধিতে কিভাবে দেখাতাম? আমাদের শুরু হয়েছে কোথায়? আমাদের আপার লিমিটটা কিন্তু এটা, আমাদের আপার লিমিট এটা, লোয়ার লিমিটটা অনেক এইদিকে চলে আসছে, মাইনাসের দিকে, তাহলে -ইনফিনিটি দিকে চলে গেছে। এবং ঊর্ধ্বসীমাটা কত? ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের -5। তাহলে -5 থেকে শুরু করে -5-এর চাইতে ছোট এবং ইনফিনিটির দিকে চলে গেছে, আর মানে যত মান আছে। তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ অসীম থেকে শুরু করে -5 পর্যন্ত। তারপরে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল যদি -5 হয়, তাহলে আমরা এটাকে লিখতাম -ইনফিনিটি টু -5-এ হচ্ছে ক্লোজ ইন্টারভাল, অর্থাৎ এটাকে ভরাট করে নিতাম। এসে গেল মানে একটা পয়েন্ট থেকে শুরু করে বা পয়েন্টের চাইতে বড় সেই দিকে বা এই দিকে চলে যাচ্ছে, সেইগুলোকে আমরা প্রকাশ করলাম। এবার আমরা যদি এর মিডিলে কোনো একটা নেই, যেমন ধরো 1 থেকে শুরু করে আমরা নিব 5 পর্যন্ত, এই ব্যবধির মধ্যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তো এটাকে প্রকাশ করার জন্য আমরা কি করি? 1-এর চাইতে বড়, অর্থাৎ 1 ইজ লেস দেন এক্স, মানে এক্সের মানটা 1-এর চাইতে বড় এবং কার চাইতে ছোট? 5-এর চাইতে। তো এটাকে আমরা ইন্টারভাল, এই অসমতাটাকে প্রকাশ করিব আমরা এভাবে, 1-এ ওপেন ইন্টারভাল এবং ঊর্ধ্বসীমা 5-এ ওপেন ইন্টারভাল, 1-এর চাইতে বড়, 5-এর চাইতে ছোট। তো যদি এটা ক্লোজ ইন্টারভাল হতো, অর্থাৎ দুটাই ভরাট হয়ে যেত, তাহলে কি হতো? এটাকে আমরা লিখতাম 1 5, দুটাই বদ্ধ ব্যবধি। তো যদি একটা ওপেন ইন্টারভাল হতো,
অর্থাৎ 1-এর চাইতে বড় কিন্তু 1 না এবং 5-এ ক্লোজ ইন্টারভাল, তাহলে আমরা এটাকে প্রকাশ করতাম 1, এটা 1-এ ওপেন ইন্টারভাল, 5-এ ক্লোজ ইন্টারভাল। আবার যদি x এটা 1-এ ক্লোজ ইন্টারভাল হতো, 5-এ ওপেন ইন্টারভাল, তাহলে আমরা প্রকাশ করতাম 1 এ ক্লোজ ইন্টারভাল অর্থাৎ 1, এভাবে 5-এ ওপেন ইন্টারভাল। তখন এটার ব্যবধিটা আমরা এভাবে দাগাতাম সংখ্যা রেখায়। তো আজকের মতো এই পাঠটা এই পর্যন্তই রাখছি। তো পরবর্তীতে আমি এই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 1.1-এর সকল প্রশ্নগুলোর সমাধান করে দেব। তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।